তো নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি চলতড়িৎ চ্যাপ্টার। চলতড়িৎ চ্যাপ্টারে আমরা শিখব তড়িৎ, তড়িৎ আধান, বিভব, কুলম্বের সূত্র, বিভব এবং ইএমএফ ব্যাটারির ক্ষেত্রে, আর তড়িৎ প্রবাহ মাত্রা। এখন চলতড়িৎকে চলতড়িৎই কেন বলা হলো, অন্য কিছু বলা হলো না কেন? চলো মানে হচ্ছে যে চলমান, চলমান তড়িৎ। অর্থাৎ কিছু কিছু তড়িৎ, যেমন একটা তামার তারের মধ্য দিয়ে তড়িৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে, অর্থাৎ তড়িৎ এক্ষেত্রে চলমান, এটা চলতড়িৎ। আর ধরো একটা চিরুনিতে তুমি মাথা আঁচড়ালে, সেই চিরুনিতে যখন মাথা আঁচড়ালে তারপরে কাগজের টুকরো রাখলে, সেই কাগজের টুকরোগুলো চিরুনি আকর্ষণ করলো, অর্থাৎ এর মধ্যে তড়িৎ আকর্ষণ বিকর্ষণ কাজ করছে, এতেও এক প্রকার তড়িৎ উৎপন্ন হয়েছে। কিন্তু আবার ধরো একটা ব্যাটারির সাথে যদি এই চিরুনিটা কানেক্ট করা হয়, এখানে একটা বাল্ব রাখা হয়, এই বাল্বটা কিন্তু জ্বলবে না। অর্থাৎ এতে আধান তো উৎপন্ন হয়, কিন্তু আধান চলাফেরা করতে পারে না, যেই স্থানে উৎপন্ন হয় সেখানেই রয়ে যায়। তাই এটা পড়বো স্থির তড়িতে। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমাদের চলতড়িৎ নিয়ে, চলমান তড়িৎ। এবার চলাও এই চ্যাপ্টারটা শুরু করা যাক। তড়িৎ আধান। তড়িৎ আধান হলো, তড়িৎ আধান হলো কোনো বস্তুর এমন এক ভৌত অবস্থা যার দ্বারা এটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এটা একবার তোমরা দেখে নাও। তড়িৎ আধান হলো কোনো বস্তুর এমন এক ভৌত অবস্থা যার দ্বারা সেটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। ভৌত অবস্থা না লিখে এখানে ভৌত ধর্ম লিখবে, সেটা আরো ভালো হবে। এখন বোঝা যাক এই আধানটা এলো কিভাবে। আধানের আগে বুঝতে হবে পরমাণু স্তরে কোনো কণা তড়িৎগ্রস্ত হয় কিভাবে। দেখো, এটা ধরো নিউক্লিয়াস। নিউক্লিয়াস সবসময় পজিটিভ হয়, কারণ এর মধ্যে কি কি থাকে, একটা থাকে প্রোটন আর একটা থাকে নিউট্রন। নিউট্রনের কোনো চার্জ নেই আর প্রোটনের প্লাস চার্জ, তাহলে নিট কি হয়, নিট হয় প্লাস। আর একে ঘিরে থাকে ইলেকট্রন। প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে ধরো একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন আছে। তাহলে কোনো পরমাণু কে কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন ধরে রাখতে পারে? দুটো। এগুলো পরে ব্যাখ্যা করে দেবো অন্য চ্যাপ্টারে যখন আছে, পরমাণু চ্যাপ্টার, পর্যায় সারণী চ্যাপ্টার। এখন ফিজিক্সটা বোঝে নাও। কে কক্ষে দুটো ইলেকট্রন ধরে রাখতে পারে? এল কক্ষে এখানে দুটো আছে, কিন্তু সর্বাধিক কটা ধরতে পারে? 8টা। কোনো পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষে সর্বাধিক অষ্টক পূর্তি করতে চায়, মানে 8টা ইলেকট্রন বজায় রাখতে চায়। এই 8টা ইলেকট্রন বজায় রাখার চেষ্টায় সে কিছু ইলেকট্রন ত্যাগ করে দেয়, আবার কিছু ইলেকট্রন ধরে রাখে। এখন পরমাণুতে ধরো এখানে প্রোটন সংখ্যা, যে প্রোটন সংখ্যা যটা থাকে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা তটা থাকে। তাহলে ইলেকট্রন 4টা আছে মানে 4টে প্রোটন আছে। তাহলে প্রোটন 4টে, ইলেকট্রন -4, মানে ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, ওইখানে 4টে আছে -4। তাহলে টোটাল আছে 0টা, মানে এখন এর চার্জ 0। এবার ধরো তোমাকে এক্ষুনি যা বলছিলাম, চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে, চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় কোনো ইলেকট্রন স্থানান্তরিত হলো,
ধরো এই ইলেকট্রনটা পরমাণু থেকে ছেড়ে বাইরে চলে গেল, তাহলে এখন পরমাণুতে প্রোটন সংখ্যা কটা আছে? প্রোটন যেমন আছে চারটেই থাকবে। ইলেকট্রন, ইলেকট্রন এখন এটা তো বাদ চলে গেছে, 1 2 3টে থাকবে, -3। তাহলে টোটাল চার্জ এখন +1, টোটাল চার্জ হচ্ছে +1। এই ইলেকট্রনটা কোনো না কোনো নিস্তড়িত পার্টিকেলে গেছে, তাহলে সেখানে ধরো প্রোটন সংখ্যা যা ছিল ইলেকট্রন সংখ্যা তাই ছিল। এবার একটা এক্সট্রা ইলেকট্রন চলে গেছে, তাহলে তার কাছে এখন একটা এক্সট্রা নেগেটিভ হয়ে গেছে, সে এখন -1 তড়িৎগ্রস্ত হয়েছে, +1 আয়ন -1 আয়ন। এবার যখন চিরুনি আর মাথার চুলের মধ্যে ঘর্ষণ হয়, তখন মাথার চুল থেকে ইলেকট্রন চিরুনিতে চলে যায়, তখন চিরুনিটা হয় নেগেটিভ তড়িৎগ্রস্ত, আর এখানে মাথা চুলটা হয় পজিটিভ তড়িৎগ্রস্ত। এবার পজিটিভ নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ একে অপরকে আকর্ষণ করবে, মাইনাস প্লাস সবসময় একে অপরকে আকর্ষণ করবে, প্লাস প্লাস সবসময় বিকর্ষণ করবে। সমজাতীয় রাশি পরস্পরকে বিকর্ষণ করে, আর ডিফারেন্ট রাশি হলেই তারা একে অপরকে আকর্ষণ করবে। এটা হলো আধানের ব্যাখ্যা। এবার জানবো আধানের ধর্মাবলী সম্বন্ধে। আধানের ধর্মাবলী আমি সংজ্ঞাতে অনেকগুলো বলে দিয়েছি বোঝানোর সময়, যেমন আকর্ষণ, বিকর্ষণের ঘটনা। এবার এগুলো লিখে দেওয়া যাক। এবার চলো দেখা যাক আধানের ধর্মাবলী। 1 নম্বর ধর্ম, 1 নম্বর ধর্ম আমি এক্ষুনি ব্যাখ্যা করেছি। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। ধরো এখানে +1, এখানে +1, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। -1 +1, এরা পরস্পরকে আকর্ষণ করবে। এ একে আকর্ষণ করবে, এ ওকে আকর্ষণ করবে, এরা পরস্পরকে আকর্ষণ করবে। সমজাতীয় আধান, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী আধান পরস্পর, বিপরীত ধর্মী আধান পরস্পর আকর্ষণ করে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। এবার 2 নাম্বারটা দেখ। দ্বিতীয় পয়েন্টটা দেখো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যেটা এক্ষুনি দেখালাম। ধরো এটা একটা পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু, এখানে একটা ইলেকট্রন আছে, এ একে একটা ইলেকট্রন দিল, তাহলে আধান কি নষ্ট হলো? না, আধান একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে চলে গেল। আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এবার 3 নাম্বার পয়েন্ট, আধান সবসময় ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে প্রকাশ হবে। যেমন ধরো পরমাণুর মৌলিক রাশিগুলো কি? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। কখনো শুনেছো হাফ ইলেকট্রন? কোনো পরমাণু থেকে কোনো পরমাণুতে গেল, ধরো কেমিস্ট্রিতে Na আর Ca, Na তে একটা ইলেকট্রন, বাইরের কক্ষের একটা ইলেকট্রন, ক্লোরিনের এখানে 7টা ইলেকট্রন ছিল, 7টা ইলেকট্রন আসছে না, 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন। পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন করতে চায়, তাই সোডিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষে একটা ইলেকট্রন ছিল, তারপরের কক্ষে 8টা আছে, তাই সোডিয়াম তার একটি ইলেকট্রন ক্লোরিনকে দান করলো। তাহলে সোডিয়াম হলো, সোডিয়ামের কাছে একটা ইলেকট্রনের ঘাটতি হলো, তাহলে একটা মাইনাস কম হলো। প্রোটন যেমন আছে থাকবে, তাহলে একটা প্লাস বেশি হলো, তাহলে সোডিয়ামের কাছে +1 বেশি আছে। এখন চার্জ, ক্লোরিন, ক্লোরিনের কাছে 7টা ইলেকট্রন ছিল, তখন এর চার্জ ছিল 0,
একটা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন বেশি হয়েছে, তাহলে একটা মাইনাস ওর বেশি আছে, প্রোটনের থেকে একটা ইলেকট্রন ওর বেশি আছে, প্রোটন ইলেকট্রন এখন সমান নেই, তাই ক্লোরিনের এখন চার্জ হচ্ছে -1। তারপরে তাহলে দেখো কখনোই দেখতে পাবে না তুমি যে হাফ ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, একটা ইলেকট্রন, এমন তো নয় যে সোডিয়াম কিপটেমি করে হাফ ইলেকট্রন রেখে দিয়েছে আর হাফ ইলেকট্রন ক্লোরিনকে দান করেছে, তাহলে ক্লোরিনের কাছে -1/2 আর সোডিয়ামের কাছে +1/2। এরকম কোথাও দেখেছো? এরকম কোথাও হয় না, যোজ্যতা কখনোই তোমার এইভাবে আসে না। তাহলে ইলেকট্রন থেকে যখন আধান আসছে, তাহলে আধান কি করে ফ্র্যাকশন হবে? আধানও পূর্ণ সংখ্যার গুণিতক, ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে হবে। এখন ইলেকট্রনের চার্জ দেখো, একটা ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন এর চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, 1.6 ইন্টু 10⁻⁻19। এখন ইলেকট্রনের চার্জ ফ্র্যাকশন, কিন্তু ইলেকট্রনটা যে স্থানান্তরিত হচ্ছে সেটা ফ্র্যাকশনে স্থানান্তরিত হয় না, ইলেকট্রন একটা গোটাই যায়। ধরো কোনো বস্তুর আধান চার্জ, কোনো বস্তুর চার্জ কিউ সমান +-NE, এখানে ইলেকট্রনের চার্জ ফ্র্যাকশনে হয়, ইলেকট্রনের চার্জ এটা, কিন্তু সেটা যে স্থানান্তরিত হয় এন এর মান কখনো হাফ হবে না বা 3.5 হবে না, ইলেকট্রন স্থানান্তরিত হবে পূর্ণ সংখ্যায়, এন এর মান সবসময় 1 2 3 প্লাস মাইনাস এরকম করে হবে। তাহলে দ্বিতীয় পয়েন্টটা লিখছি, এটা দেখো, আহিত বস্তুর আধান সর্বদা ইলেকট্রনের আধান এর পূর্ণ গুণিতক কিউ সমান +-NE, এই ইকুয়েশনটা তোমরা লিখে দেবে, কিউ সমান +-NE। এবার আমরা যেই চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু জানি, চলো। তড়িৎ, তড়িৎ, তড়িৎকে চ্যাপ্টারটার নাম কেন চলো তড়িৎ হলো? তড়িৎ দুই ভাগে বিভক্ত, স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ কাকে বলে? তার আগে দেখো, তোমরা বাড়িতে তার দেখেছো, তারের ওপরে রাবারের কভার দেওয়া হয়, তারটা হয় যেটা দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেটা হয় তামার, কোনো ধাতুর, তাহলে ধাতু তড়িৎ পরিবহন করে। কিন্তু আমি তোমাকে একটু আগে উদাহরণ দিলাম যে চিরুনি, মাথার চুলের সাথে যখন ঘর্ষণ হয় তখন চিরুনিটা আধানগ্রস্ত হয়ে যায়, সেটা কি করে হলো? চিরুনি তো কুপরিবাহী, এটা তো প্লাস্টিক, তাহলে এটা কিভাবে তড়িৎ আধানগ্রস্ত হলো? কুপরিবাহী জিনিসও তড়িৎ আধানগ্রস্ত হয়, কিন্তু সে তড়িৎ প্রবাহিত করতে পারে না। কুপরিবাহী বস্তু যেমন ধরো চিরুনি, চিরুনি যখন চুল আঁচড়ানো হলো, চিরুনির এখানে দাগগুলো আধানগ্রস্ত হয়ে গেল, কিন্তু কখনোই চিরুনিকে যদি তুমি তার দিয়ে ব্যাটারির সঙ্গে কানেক্ট করো, এটা আধান পরিবহন করতে পারবে না, আধান এখান থেকে এই প্রান্তে যেতেই পারবে না, কারণ চিরুনি আধান পরিবহন করতে পারে না, কিন্তু আধান যেই জায়গায় তৈরি হয় ঘর্ষণের ফলে সেই জায়গায় রয়ে যায়। এটা হচ্ছে স্থির তড়িতের উদাহরণ। এবার প্রবাহী তড়িৎ, প্রবাহী তড়িৎ হচ্ছে আধান যে স্থানে তৈরি হয় সে ফ্লো করতে পারে, যেমন ধরো তামার তার, তামার তার আধান ফ্লো করতে পারে, তাই তো তারে তামা ইউজ করা হয়, বা অন্যান্য ধাতু। ধরো তুমি কারেন্টে হাত দিলে, কারেন্ট তোমার বডি হচ্ছে কারেন্ট প্রবাহিত করতে পারে, তাই তো আমাদেরকে শক লাগে, কিন্তু হাতে যদি গ্লাভস পরে নাও রাবারে, তারপরে যদি কারেন্টের কোনো এতে হাত দাও তাহলে কিন্তু কারেন্ট লাগবে না, কারণ রাবার হচ্ছে তড়িতের কুপরিবাহী, তাই এটা কারেন্ট যেতে দেবে না। এবার দেখো, এই প্রবাহী তড়িৎ, এই প্রবাহী তড়িৎটা হচ্ছে যে স্থানে সৃষ্টি হয়
সেই স্থান থেকে অন্য স্থানে যায়, এটা চলাফেরা করে, মানে সাধারণ ভাষায় তড়িৎ চলছে, তাই এর নাম হচ্ছে চলতড়িৎ। চ্যাপ্টারের নাম স্থির তড়িৎ হতো যদি এটা স্থির নিয়ে কথা বলা হতো, স্থির আধান নিয়ে, যেটা 12-এ আছে, কিন্তু প্রবাহী তড়িৎ নিয়ে আলোচনা করব, তাই এর নাম চলতড়িৎ। এবার তারপরে দেখো, এবার তড়িৎ আধানের একক জানি কি হবে। একক এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব। এটা সি দিয়ে ডিনোট করা হয়। এসআইতে হচ্ছে কুলম্ব আর সিজিএস এ হচ্ছে স্ট্যাট কুলম্ব। এখন এই 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব, এই স্ট্যাট কুলম্বের আরেকটা বা ইএসইউ বলা হয় একে, এটা তোমরা মুখস্থ রাখবে, পরে ডেরিভেশন দেখিয়ে দেবো। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ, এটা তোমরা মনে রাখবে। এর মাত্রা তোমরা 9-এ দেখেছো। কিউ সমান, আচ্ছা মৌলিক রাশিগুলোর মধ্যে কি কি পড়ে? লেন্থ মানে দৈর্ঘ্যকে এল দিয়ে লেখা হয়, ভর এম দিয়ে লেখা হয়, তারপরে হচ্ছে টাইম টি দিয়ে লেখা হয়। একটা জায়গায় ছিল কারেন্ট, যেটাকে এ দিয়েও লেখা যায় আবার আই দিয়েও লেখা যায়। এবার দেখো মাত্রার আগে সূত্রটা দেখি। তড়িৎ আধান কিউ সমান আইটি, এটা এর সূত্র, কিউ সমান আইটি। এখন আইও একটা মৌলিক রাশি, টিও একটা মৌলিক রাশি, তাহলে আধানের মাত্রা আই আর টি দুটোই মৌলিক রাশি, তাই এর কোনো চেঞ্জ হবে না, আইটি। কিউ সমান আইটি, আর ওটাই ওর মাত্রীয় সংকেত ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের সঙ্গে লিখবে। এটা হচ্ছে ধর্ম এর। কোনো ফিজিক্যাল রাশি, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশির যদি মাত্রা লিখতে হয় তাহলে সেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, এটা নিয়ম। ঠিক আছে, এবার পরে দেখো। এখন আমরা বলবো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা আগে বোঝো। ধরো এখানে কোনো একটা আধান আছে Q1, যে কোনো আধান হতে পারে। এখানে একটা আধান আছে Q2, এর দুজনের দূরত্ব আর। এখন কুলম্বের সূত্র বলেছে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বল, এই দুটো যদি প্লাস হয় পরস্পরকে বিকর্ষণ করবে, আবার একটা প্লাস একটা যদি মাইনাস হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। এই দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান বিন্দু দুটি সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে, মানে এই আর বরাবর কাজ করবে, এই যে ডিস্টেন্সটা এই বরাবর কাজ করবে। এবং আকর্ষণ বিকর্ষণ বলের মান এই বিন্দু দুটির আধানের গুণফলের সমানুপাতিক। আধানের গুণফল Q1 Q2, বলের মান এর সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন মানে প্রপোর্শনাল বা সমানুপাতিক। এবং আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এফ ভ্যারিজাস ব্যস্তানুপাতিক মানে 1/, নিচে হবে দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক মানে স্কোয়ার। এবার দেখো সূত্রটা পুরোটা দেখো, লিখে নেবে তোমরা। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান বিন্দু দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই আকর্ষণ বিকর্ষণ বলের মান বিন্দু দুটির আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুটো সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা এই দুটো সম্পর্ককে সমন্বিত করলে পাওয়া যাবে এফ ভ্যারিজাস Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে দেখো
Q1 Q2 এর সঙ্গে সমানুপাতিক আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক, দুটোকে এক করে দিয়েছি। এখন সমানুপাতিক চিহ্ন, ধরো তোমার বয়স না, ধরো এ বি এর সাথে বাড়ে, এ যদি বাড়ে তাহলে বিও বাড়বে, এ যদি বাড়ে তাহলে বিও বাড়বে, এক্ষেত্রে আবার এ যদি কমে বিও কমবে। এই সম্পর্কটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক সম্পর্ক। এখন এ সমান বি কখন হবে? এ সমান বি তখন হবে যদি এ বি এর সাথে কিছু একটা গুণ হতে পারে, গুণ বা ভাগ। এই কেটা মানে 1/ও কিছু একটা হতে পারে বা 1/, এমনিও কিছু একটা হতে পারে। যেমন ধরো ঐকিক নিয়ম যে করতাম, ঐকিক নিয়মে দিন সংখ্যা থাকতো আর লোক সংখ্যা থাকতো। কাজের পরিমাণ যদি একই থাকে, কাজের পরিমাণ যদি কনস্ট্যান্ট থাকে, দুজন লোক 4 দিনে কাজ করতে পারে, তাহলে একজন লোক ওই কাজটা করবে বেশি দিনে করবে, 4-এর থেকে বেশি, মানে ধরো 6 হতেই পারে। 5 জন লোক ওই একই কাজ করবে, তাহলে নিশ্চয়ই কম দিনে হবে, তাহলে ধরো 2 দিনে করে ফেলে। তাহলে যখন লোক সংখ্যা কমছে তখন দিন সংখ্যা বাড়ছে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সমানুপাতিক চিহ্নটা উঠে যখন দুটোকে সমান করতে হবে তখন একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা আমরা কে ধরি। তাহলে এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার, ব্র্যাকেটে লিখবে কে সমান সমানুপাতিক ধ্রুবক, কে সমান সমানুপাতিক ধ্রুবক। এখন এই কে এর মান এসআই এবং সিজিএস এ কি কি হবে? ফার্স্টে আমরা দেখবো এসআই পদ্ধতিতে। এখানে আমরা লিখি এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এসআই পদ্ধতিতে দাঁড়াও, এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে কে সমান 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট। 1/4 পাই এপসাইলন নট, যেখানে এপসাইলন নট সমান শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। কে এর মান এসআই পদ্ধতি, এটা পুরোটা কিন্তু এসআই পদ্ধতিতে হচ্ছে, কে এর মান এসআই পদ্ধতিতে 9 × 10⁹, এক মিনিট, এই কে এর মান 9 × 10⁹। এবার এটা তোমরা মনে রাখতেও পারো নাও পারো, তোমাদের ইচ্ছা, কিন্তু এটা 11-12 খুব লাগে। 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এপসাইলন নট এর মান, এটা এক্সট্রা, এগুলো তোমাদের পড়বে না। এপসাইলন নট এর মান 8.842 × 10⁻12 কুলম্ব। এই যে এটা যে করলে এই উল্টোটা হয়ে যাবে, এখানে কুলম্ব টু দি পাওয়ার -2, এখানে কুলম্ব টু দি পাওয়ার 2, এখানে মিটার স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2, এখানে নিউটনের মাথায় 1 আছে, নিউটন টু দি পাওয়ার -1, ওরই উল্টোটা হয়ে যাবে এককের ক্ষেত্রে। তাহলে এই কে মানে এটার মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট এর মান এটা, আর এটা খালি এপসাইলন নট এর মান। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এবার সিজিএস পদ্ধতিতে, মুছছি আমি বোর্ডটা, দেখে নাও একবার। না দাঁড়াও, এসআই পদ্ধতিতে এককের মানটা আগে বলেছি, এটা তোমরা টুকে নাও। তোলা হয়ে গেছে, এবার মুছছি তাহলে। এবার দেখো একক আধানের সংজ্ঞা এই এসআই পদ্ধতিতে কিভাবে দেওয়া যায়। এসআই পদ্ধতিতে
কুলম্ব ছিল, তড়িৎ আধানের একক এসআই পদ্ধতিতে কুলম্ব ছিল। এখন এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি 9 × 10⁹, তারপর লিখতে পারি Q1 Q2 বাই আর স্কোয়ার। একক আধানের সংজ্ঞা, ধরো আর সমান 1 হলো, Q1 Q2 = Q2 সমান 1, তাহলে F সমান 9 × 10⁹ হবে না? আর যদি 1 হয় তাহলে 1 এর স্কোয়ার কত? 1, Q1 1 Q2 1, তাহলে 1 1 গুণ হলে 1, তাহলে পড়ে থাকবে কত? এই 9 × 10⁹, তাহলে F এর মান কত হবে তখন? সব যদি 1 হয়ে যায় 9 × 10⁹ হবে। তাহলে এটা থেকেই সংজ্ঞাগুলো করা যায়। ফার্স্টে আধানটাকে ধর, কারণ আধানটা 1 কুলম্ব বলে 1 কুলম্ব সেটা প্রমাণ করতে হবে। দুটি বিন্দু আধান পরস্পর শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে পরস্পরের থেকে 1 মিটার ব্যবধানে রাখলে, মানে আর সমান 1 মিটার, আর 1 হয়ে গেল, 1 মিটার ব্যবধানে রাখলে দুটি বিন্দু আধান এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান হবে F সমান 9 × 10⁹ নিউটন। এটা বুঝে নাও, তারপর আমি সংজ্ঞাটা এখানে লিখে দেবো। একক আধানের সংজ্ঞাটা কি হবে? দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে 1 মিটার ব্যবধানে রাখলে যদি এরা পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে দুটি আধানকে 1 কুলম্ব আধান বলা হয়। দুটি আধানকে একক আধান বলা হয়, তারপরে বলবে এই এককের নাম হচ্ছে কুলম্ব। তাহলে মুছছি আর লিখে দিচ্ছি একক আধান এসআই পদ্ধতিতে। দুটি বিন্দু আধানকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে পরস্পরের থেকে দুটি বিন্দু আধানকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে পরস্পরের থেকে 1 মিটার ব্যবধানে রাখলে যদি তারা পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা আকর্ষণ অথবা বিকর্ষণ করে, তবে সেই আধানকে একক আধান বলে। এর নাম কুলম্ব। এবার সিজিএসটা বলবো। দুটি বিন্দু আধান শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে পরস্পরের থেকে 1 মিটার ব্যবধানে রাখলে যদি তারা পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা আকর্ষণ অথবা বিকর্ষণ করে, তাহলে সেই আধানকে একক আধান বলা। এটা হয়ে গেল। এবার সিজিএস এ দেখো, সিজিএস তাহলে একইভাবে F সমান K Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন সিজিএস পদ্ধতিতে প্রমাণ করে দেখা গেছে K এর মান 1, সিজিএস পদ্ধতিতে K এর মান 1 হয়। তাহলে F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে K এর মান 1 হয়, F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার একক আধানে সিজিএস এর সংজ্ঞাটা কি হবে? তাহলে এখানে 9 × 10⁹ আসবেই না, কারণ এখানে তো সেই সংখ্যাটা, এখানে Q1 Q2 যদি 1 হয়ে যায়
আর যদি 1 হয়ে যায় তাহলে এফও 1 হবে। উল্টো ভাবে বলা যায় আর 1 হলে, আর যদি 1 সেমি হয় আর ফোর্স যদি 1 ডাইন হয় তাহলে Q1 Q2 এর গুণফলও 1 হবে, মানে ওটাও 1 ESU করে হবে। তাহলে যেমন সংজ্ঞা ছিল ঠিক তেমন হবে, খালি এর এককগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা বলতে পারি, এটা আর লিখতে হবে না কারণ আগেরটা থেকেই বলে দেবে তোমরা, খালি এককগুলো চেঞ্জ করবে। দুটি বিন্দু আধানকে পরস্পরের থেকে, দুটি বিন্দু আধানকে শূন্য মাধ্যমে পরস্পরের থেকে 1 সেমি দূরে রাখলে তারা পরস্পরের ওপর 1 ডাইন বল প্রয়োগ করে। যদি তারা পরস্পরের উপর 1 ডাইন বল প্রয়োগ করে তাহলে ওই বিন্দু আধানকে 1 ESU বলা হয়। দাও লিখেই দিই। দুটি বিন্দু আধানকে শূন্য মাধ্যমে অথবা বায়ু মাধ্যমে পরস্পর এর থেকে 1 সেমি দূরত্বে রাখলে যদি তারা পরস্পরকে 1 ডাইন বল প্রয়োগ করে তবে তাদের একক আধান বলে। CGS এর নাম স্থির তড়িৎ আধান বা সংক্ষেপে 1 ESU। 1 লিখতে হবে না কারণ 1 দিয়ে বলিনি, খালি ESU। এবার দেখে নাও তোমরা। এবার দেখা যাক কুলম্বের সূত্রের প্রযোজ্যতাটা কি। কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এবার বিন্দু আধান কাকে বলে? খালি কি এরকম হলেই বিন্দু? যদি এইরকম কোন একটা বল থাকে তাহলে কি সেটা বিন্দু নয়? অবশ্যই বিন্দু। এবার বিন্দু আধান বলতে এখানে কি বোঝাতে চাইছে দেখো। বিন্দু আধান বলতে ধরো এটা Q1, এটা Q2, এর যে ব্যাসার্ধ নিশ্চয় আর এর থেকে ছোট। Q1 যে গোলকের ব্যাসার্ধ, ধরো এটা ধরো বড় আর এটা ধরো ছোট আর, এর ব্যাসার্ধ নিশ্চয়ই আর এর থেকে ছোট। তাহলে ফার্স্ট ওয়ান লিখবে কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এবার বিন্দু আধান মানে ওটা লিখতে হবে না। বিন্দু আধান মানে যখন এই দুটো Q1 Q2 দুটো আধানের দূরত্ব তাদের ব্যাসার্ধের থেকে বড় হয় তখন তাদের বিন্দু আধান বলা হয়। 2, কুলম্বের সূত্র গতিশীল আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কুলম্বের সূত্র কেবলমাত্র স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য। দুটো পয়েন্ট হয়ে গেল। এবার তারপরে দেখো